আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 তোমাদের জীবনে সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা আর তোমাদের অভিভাবক চায় তোমাদের ভূগোল ও পরিবেশে A+ লেখা থাকুক তোমাদের মার্কশিটে A+ লেখা থাকুক তোমরা কি জানো ভূগোল ও পরিবেশে মাত্র 4টি অধ্যায় পড়েই A+ নিশ্চিত করা সম্ভব আজকে এই ক্লাসে আমি তোমাদের দেখাবো কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন টপিকগুলো পড়তে হবে এবং অল্প সময় পড়ে কিভাবে তুমি একটা ভালো মার্ক তুলতে পারবা তো ভূগোলকে অনেকে কঠিন মনে করে অনেকেই মনে করে যে এগুলো মানচিত্রগুলো মুখস্থ করতে হবে কিন্তু না এটা একটা বোঝার বিজ্ঞান তোমার পৃথিবীকে বুঝতে হবে চলো আমরা আগে মানব বন্টনটা দেখি এসএসসি 2026-এ তোমাদের এই মানব বন্টন অনুসারে পরীক্ষায় প্রশ্ন আসবে তোমাদের 50 মার্ক থাকবে সৃজনশীলে 20 মার্ক থাকবে শর্ট কুইশনে এবং এখানে তোমাদের 15টি থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তোমাদের থাকবে এমসিকিউ এখানে 30 মার্ক এটা তো জানোই তাহলে এই যে 100 মার্ক এখান থেকে তুমি কিভাবে A+ নিশ্চিত করবা এবং কোন অধ্যায়গুলো পড়বা তাহলে তোমার আগে জানতে হবে কোন অধ্যায়গুলো আছে এই যে 60টি অধ্যায় তোমার 4টি অধ্যায় পড়তে হবে দেখো এখানে আমাদের যে সেকেন্ড ইউনিট জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টের এসএসসি 2026 দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী এটা 7 স্টার এটা 7 স্টার না ভাইয়া তোমাদের জন্য ডাবল 7 স্টার এখান থেকে দেখো কিভাবে প্রশ্ন আসবে মহাবিশ্ব দেখো আমরা কোথায় বসবাস করি ধরো তোমার অভিভাবক তোমাকে একটা রকেটের মাধ্যমে মহাকাশে ছেড়ে দিয়েছে তখন তুমি কি দেখতে পাবা ছোট একটা বস্তু দেখতে পাবা আর সেটাই পৃথিবী আর পৃথিবীর বাইরে কি আছে চারদিকে কি আছে বলো তো চারদিকে মহাকাশ এই মহাকাশের ভিতরে কি আছে বলতে পারবা এই মহাকাশের ভিতরে আছে বিভিন্ন গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতুর মতো অনেকগুলো বস্তু এবং সৌরজগতের মধ্যে বা মাঝখানে রয়েছে কি বলতে পারবা সেটা সূর্য আর এই সূর্যকে কেন্দ্র করে কয়টি গ্রহ ঘুরছে বলো তো 8টি গ্রহ আর এই 8টি গ্রহ কি বুধ শুক্র পৃথিবী মঙ্গল শনি ইউরেনাস নেপচুন এই যে 8টি গ্রহ এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং এই টাইপগুলো থেকে প্রশ্ন আসবে আমি যেগুলো বলছি এগুলো নোট করতে পারো এগুলোর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নাই আমি একদম রিসার্চ করে দেখেছি তোমাদের প্রশ্নগুলো কখন কিভাবে আসে এবং এই অধ্যায় থেকে তোমাদের 2টি প্রশ্ন আসবে কয়টি প্রশ্ন আসবে 2টি প্রশ্ন আসবে এবং এর বাইরে যদি আসে তাহলে স্থানীয় সময় নির্ণয় করার জন্য প্রশ্ন আসবে দেন তোমাদের যে বায়ুমণ্ডলের যে আকার বায়ুমণ্ডলের যে 5টি স্তর এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের এখানে যে চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন আমরা জানি পৃথিবীটা কি পৃথিবী একসময় এরকম ছিল না পৃথিবী তো গোলাকার কিন্তু পৃথিবী একসময় এরকম ছিল না পৃথিবীটা গঠিত হয়েছে বিভিন্ন গ্যাসীয় উপাদান দ্বারা এটা আমরা জানি তো এই যে পৃথিবীর অভ্যন্তরীণ বলতে আমাদের যে মাটির নিচের যে অবস্থান ভূত্বককে বোঝাচ্ছে আমাদের ভূত্বককে কয়টা ভাগে ভাগ করা যায় বলো তো 3টি ভাগে ভাগ করা যায় কোন 3টি এই 3টি থেকে প্রশ্ন আসে এজন্য তোমার এই 3টি ভালো করে পড়তে হবে একটা কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল এবং অশ্বমণ্ডল কি বলেছি গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল এবং অশ্বমণ্ডল তোমার চিত্রটা সহ মনে রাখবা তাহলেই তুমি ভালো করে লিখতে পারবা আর এটার বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম এবং তোমাদের এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে বিভিন্ন পাহাড় সমূহ এবং গ্যাসীয় শিলা বা আগ্নেয় শিলা এগুলো থেকে প্রশ্ন আসবে তারপরে তুমি দেখো আমাদের 10ম অধ্যায় কি বলেছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ বাংলাদেশের কি বিবরণ বলো তো ভৌগোলিক বিবরণ এটাতে তুমি যদি ভালোভাবে লিখতে চাও তাহলে তোমার এখানে কি জানতে হবে বা কোন ধরনের টাইপের প্রশ্ন আসে এই যে আমরা জানি বাংলাদেশের মানচিত্র ধরো এটা একটা বাংলাদেশের মানচিত্র সাপোজ তাহলে এখানে তোমার মানচিত্রের কোন জায়গায় কোন ধরনের নদী অবস্থিত এবং কোন দিকে কোন নদী গিয়েছে এটা তোমার জানতে হবে কর্ণফুলী নদী কোথায় এবং ব্রহ্মপুত্র নদী কোথায় যমুনা নদী কোথায় পদ্মা নদী কোথায় এরকম কিছু বিষয় তোমার ইঙ্গিত করে দিবে আমরা তো জানি মানচিত্রের যে উপরের অংশ এটাকে উত্তর বলা হয় নিচেরটাকে দক্ষিণ বলা হয় পাশেরটাকে আমাদের পশ্চিম বলা হয় এবং এই পাশেরটাকে আমাদের পূর্ব বলা হয় তাহলে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব ঠিক আছে এবং আমাদের এই বাংলাদেশের সাথে কয়টি নদী কানেক্টেড আন্তর্জাতিক নদী সেটা 57টি 54টি নদী এবং 3টি নদ এবং এই বিষয়গুলো তোমার প্রশ্ন আসবে যে এটা কোন নদীকে বুঝিয়েছে বা ইঙ্গিত করেছে এবং এটার সাথে সাথে বলবে এটা অর্থনৈতিক ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করে আন্তর্জাতিক ক্ষেত্রে কতটুকু প্রভাব বিস্তার করে এবং আমাদের বাংলাদেশের সাথে যে বাংলাদেশ এবং মিয়ানমারকে যে অন্তর্ভুক্ত করেছে সেটা কি নাফ নদী তাহলে নাফ নদী সীমান্তবর্তী একটা নদী ঠিক আছে তাহলে এই বিষয়গুলো সম্পর্কে এখান থেকে প্রশ্ন আসবে
এগুলোর বাইরে যদি প্রশ্ন আসে তাহলে হচ্ছে তোমার আর বিভিন্ন যে ভৌগোলিক উপাদানগুলো রয়েছে এগুলো থেকে বিভিন্ন পাহাড় সমূহ এগুলোর বাইরে প্রশ্ন আসার সুযোগ নেই। তাহলে এগুলো যদি পড়তে পারো ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং তোমাদের আমি পরিণতির সাজেশনটাও দিয়েছি, তোমরা চাইলে এটা হচ্ছে দেখতে পারো, আরও কয়েকদিন আগে হচ্ছে দিয়েছি। এবং এই বিষয়গুলো সম্পর্কে তুমি কোন ধরনের ভিডিও চাও, কোন ধরনের তথ্য চাও, এটা কমেন্ট বক্সে জানাবা। এবং পরবর্তী কোন ধরনের ভিডিও তুমি আশা করো, ঠিক আছে? এবং তুমি এখানে দেখতে পাবা চতুর্দশ অধ্যায়, এখানে কি আছে? বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। দেখো, আমরা যে বসবাস করি, আমরা একজন মানুষ, আমাদের আশেপাশে অনেক ধরনের দুর্যোগ হয়, অনেক ধরনের সমস্যা হয়। তাহলে আমাদের জীবনের সাথেই কিন্তু কানেক্টেড এই ভূগোল ও পরিবেশ, মানে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট তোমার জীবনের সাথে কানেক্টেড। এখানে মুখস্থ বিদ্যা শুধু হবে না, তোমার এখানে জিনিসগুলো বুঝতে হবে। মানচিত্র মুখস্থ করলে তোমার পরীক্ষায় গিয়ে লিখতে পারবা না, তোমার মানচিত্রের বিষয়টা বুঝতে হবে। মানচিত্রের যে উত্তরের দিকে কোন বিভাগ আছে বলো তো? সেখানে আছে হচ্ছে ময়মনসিংহ বিভাগ, এখানে আছে রংপুর বিভাগ, এবং পূর্বে কোনটা আছে, দক্ষিণে কোনগুলো আছে, এগুলো তোমার বুঝতে হবে, মুখস্থ না। তুমি মানচিত্রটা হচ্ছে 1 থেকে 2 বার দেখবা, তাহলেই হবে। এবং তুমি তোমার মতো করে লিখবা, যা বুঝবা। তারপরে দেখো বাংলাদেশের যে প্রাকৃতিক দুর্যোগ, আমাদের দেশ হচ্ছে দুর্যোগ প্রবণ একটা দেশ। এখানে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ হয়, যেমন হচ্ছে বন্যা হয়, করা হয়, ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়। তাহলে তোমার প্রশ্নে মানে উদ্দীপকে তোমাকে এমন একটা ক্লো দিয়ে দিবে যেখানে জলোচ্ছ্বাস বোঝাতে পারে, বন্যা বোঝাতে পারে, বা অন্য কোনো দুর্যোগ বোঝাতে পারে। তাহলে তোমার ওই বিষয়টা নিয়ে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এই যে এই 4টি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে। এখন যদি তোমার মনে হয় যে ভাই এই 4টা কি শুধু পড়বো, এই 4টা হচ্ছে তোমার ক্রিয়েটিভ প্রশ্নের জন্য পড়বা, কিন্তু তোমার এমসিকিউর জন্য সবগুলো পড়তে পারো, এবং এমসিকিউর জন্য সবগুলোই পড়তে হবে। হ্যাঁ, এমসিকিউর পড়া হচ্ছে 1 এবং ক্রিয়েটিভ প্রশ্নের পড়া হচ্ছে 1। তোমাদের সবার জন্য শুভকামনা এবং ভালো রেজাল্ট করো। ভূগোল কঠিন কোনো সাবজেক্ট না, এটা যদি বুঝে বুঝে পড়তে পারো তাহলেই ভালো করা সম্ভব। আর এসএসসি 2026 তোমাদের এই শেষ সময়ে তোমাদের হাতে কিন্তু সময় অনেক কম, এজন্য 7টি অধ্যায় পড়ার চেয়ে তোমার 4টি অধ্যায় পড়া অনেক ভালো। 4টি অধ্যায় ভালোভাবে পড়ো, 5টা সৃজনশীল কমন পাবা, ঠিক আছে? এবং পরবর্তী কোন ধরনের ভিডিও চাও এটা কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।